ট্রেনিং ভিডিওতে স্বাগতম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে আপনার দ্বিতীয় পর্ব, মানে কনসাল্টিং ওভারভিউ ট্রেনিং ভিডিওটির প্রেজেন্টেশনের যাই বলেন আর কি, দ্বিতীয় পর্ব। এর আগে আরেকটা পার্ট আছে, সেটা তো আপনারা দেখতে পারেন। মানে ওই ট্রেনিং ভিডিওতে আমরা হোয়াট মেক্স অ্যান আউটস্ট্যান্ডিং কনসালটেন্ট এই পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন হয়তো আমরা এখানে আসলাম, হাউ টু গেট ক্লায়েন্টস। আচ্ছা, আপনি কনসাল্টিং এ কিভাবে ক্লায়েন্ট পাইতে পারেন, জাস্ট এখানে কিছুটা ডিফারেন্ট ওয়েতে আছে। ডিরেক্ট মেইল হতে পারে যে আপনি মানে বিজনেসের কন্ট্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট পার্সনের অ্যাড্রেস যারা ডিসিশন মেকিং এ আছে, ডিসিশন মেকিং এখানে জাস্ট আপনি মনে করেন যে তো বিভিন্ন বিজনেস আপনার রিলেভেন্ট এরিয়াতে যে বিজনেসগুলো আছে ওখানে আপনি কি মেইল পাঠাতে পারেন আপনার অফার এবং আপনি কিভাবে হেল্প করতে পারেন এবং আপনার বিজনেস সম্পর্কে। তারপর কলস, আপনি বিভিন্ন কোম্পানিতে কল করতে পারেন রেসপন্সিবল পার্সন যারা ডিসিশন মেকিং এ আছে, আপনার সার্ভিস সম্পর্কে বলতে পারেন, তাদের রিকোয়ারমেন্ট আছে কিনা সে ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করতে পারেন। ডিরেক্ট রেসপন্স স্পেস অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং বাই করতে পারেন আর কি। ডিরেক্ট রেসপন্স স্পেস অ্যাডভার্টাইজিং। ডিরেক্টরি লিস্টিং, বিভিন্ন ধরনের অনলাইন লিস্টিং আর অফলাইন লিস্টিং আপনার বিজনেস সম্পর্কে বিজনেসকে লিস্ট করতে পারেন, তো ডিসক্রিপশন থাকবে। ইয়েলো পেজ লিস্টিং, ফর্মার এমপ্লয়, বুঝতে পারতেছেন হয়তো আপনি প্রিভিয়াস যে সমস্ত কোম্পানিতে কাজ করছেন মেবি আপনার হয়তো একটা ভালো রেপুটেশন আসছে, হয়তো আপনি পারফরমেন্স ভালো শো করছেন, হয়তো আপনি তাদের কাছ থেকে কন্ট্রাক্ট পাইতে পারেন। অনলাইন মার্কেটিং, বিভিন্ন অনলাইন মার্কেটিং এর হেল্প নিতে পারেন, মনে করেন যে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাডভার্টাইজিং অথবা ফেসবুক অ্যাডভার্টাইজিং, গুগল লোকাল অ্যাডভার্টাইজিং, এই সমস্ত কিছুতে হয়তো যারা তো আপনার টাইপের সার্ভিস খুঁজতেছে হয়তো আপনার বিজনেসের অনুসন্ধান পাবে এবং সেক্ষেত্রে তো আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আর আপনি হয়তো আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওদের থ্রুতেও পেতে পারেন। তারপর আপনার বিভিন্ন প্রফেশনাল অর্গানাইজেশন আপনার রিলেটেড এরিয়াতে এর সাথে টাচে থেকে অন্য এই প্রফেশনালদের থ্রুতে পাইতে পারেন। তো এমন হতে পারে যে মানে অন্য কনসাল্টেন্ট অন্য একটা এরিয়াতে যারা আছে ওদের থ্রুতে আপনি পাইতে পারেন আর কি, হয়তো অন্য কনসালটেন্ট হয়তো আপনার এরিয়াতে যাদের সার্ভিস দরকার তাদের সম্পর্কে জানতে পারে। তারপরে লোকাল চেম্বার অফ কমার্স, ওখানে যেতে পারেন, অথবা অনলাইন লিড জেনারেশন ওয়েবসাইট যেরকম আপনার মনে করেন salesspider.com, ওই সমস্ত জায়গা থেকে আপনি পাইতে পারেন। তো ডিফারেন্ট করে থাকতে পারে, ডিফারেন্ট করে আছে, এখানে জাস্ট কিছু বলা হচ্ছে। এটা অবশ্য ডিপেন্ড করে যে মানে আপনার বিজনেসটা কি টাইপের, আপনার সার্ভিসটা কি টাইপের, ওটার উপর বেস করে আপনি স্ট্র্যাটেজি নিতে পারেন যে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যাবে। এমন হতে পারে বিভিন্ন ক্লাসিফাইড ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে আপনি পাইতে পারেন, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। আচ্ছা, এখানে কি আছে, মেক দ্য ইনিশিয়াল ইন্টারভিউ সাকসেসফুল। মনে করেন যে আপনার কোনো একটা পটেনশিয়াল ক্লায়েন্টের সাথে আপনার একটা মিটিং আছে, সেখানে হয়তো মানে আপনার ডিসকাস করবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, হয়তো ক্লায়েন্টের কোনো প্রজেক্ট আছে সেটা আপনার সাথে ডিসকাস করতে চায়। তো এই ধরনের একটা ডিসকাশন যখন যখন আপনি যাবেন, এটাকে আপনি কীভাবে আপনার নিজের ফেভারে নিয়ে আসবেন বা আপনার প্রজেক্টটা সাকসেসফুলি পাওয়ার জন্য এমন একটা রিজনেবল রেটে পাওয়ার জন্য আপনি কি স্টেপ নিতে পারেন, এখানে সম্পর্কে কিছুটা বলা হচ্ছে আর কি। লুকিং অ্যান্ড অ্যাক্টিং লাইক এ প্রফেশনাল, আপনি যখন ওখানে যাবেন মানে আপনার ইটস বেটার দ্যাট আপনি দেখতে একজন প্রফেশনাল মতো মনে হয়, মানে ওয়েল ড্রেসড, বিজনেস ক্যাজুয়াল হতে পারে অথবা বিজনেস ফর্মাল হতে পারে, এবং আপনার ম্যানার, ডিসকাশন, প্রেজেন্টেশন, এভরিথিং শুড লুক লাইক এ প্রফেশনাল। সেটা হয়তো আপনাকে মানে ক্লায়েন্টকে কনভিন্স করতে হেল্প করবে। হয়তো আপনি আপনার কোম্পানির একটা প্রফেশনাল ইমেজ ক্রিয়েট করতে পারে, সেটা হয়তো ইনডিরেক্টলি হেল্প করবে। আর ক্লায়েন্টের সাথে যখন পটেনশিয়াল ক্লায়েন্টের সাথে কথা বলবেন তো কিছু কিছু এরিয়াতে আপনি ফোকাস করতে পারেন, যেটা আপনাকে জানতে হবে যে ক্লায়েন্টের কী ধরনের সমস্যা সমাধান করতে হবে।
তারপর হচ্ছে যে ক্লায়েন্ট এক্স্যাক্টলি কি অ্যাচিভ করতে চাচ্ছে, ক্লায়েন্টের যে প্রজেক্ট আছে প্রজেক্টের গোলটা কি, তারপর তার কী ধরনের প্রবলেম সলভ করতে সেটা আগে বলা হলো, এবং মানে ক্লায়েন্ট কীভাবে ক্লায়েন্ট অথবা আপনি কি চার্জ করবেন যে মানে আপনি যে প্রজেক্ট নিচ্ছেন এই প্রজেক্টের আউটকাম বা অবজেক্টিভটা কীভাবে জাজ করা হবে বা কীভাবে মেজার করা হবে যে আপনি সাকসেসফুল হয়েছেন কি হননি। তারপর হতে পারে যে আপনি যখন প্রজেক্টে কাজ করবেন তখন এমন কোনো সেন্সিটিভ ইস্যু আছে যেটা আপনাকে হয়তো কেয়ার করতে হবে, যেটার ব্যাপারে একটু মানে কেয়ারফুল থাকতে হবে, হয়তো কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে কিনা, হয়তো এই সমস্ত ব্যাপারগুলো হয়তো ডিসকাস করে নিতে হবে। তারপর আপনি মানে ক্লায়েন্টের প্রজেক্টের জন্য কার সাথে কন্ট্যাক্ট করবেন মেইনলি, এমন কোনো ব্যাকআপ কন্ট্যাক্ট আছে কিনা এই সমস্ত বিষয়গুলো আলোচনা করে নিতে হবে। আপনি এবং আপনার ক্লায়েন্ট মানে কী ধরনের অথরিটি আছে, কার কতটুকু অথরিটি আছে সেই বিষয়টাও মানে ডিসকাস করে নিতে পারেন যে আপনাকে কি ক্লায়েন্টের অফিসে গিয়ে কাজ করতে হবে নাকি আপনি আপনার নিজের এরিয়াতে কাজ করতে পারেন, অথবা টাইম ফ্লেক্সিবিলিটি আপনাকে কি 9 to 5 কাজ করতে হবে নাকি আপনি আপনার সুবিধা অনুযায়ী স্কেডিউল চেঞ্জ করতে পারেন। এবং রিমেম্বার টু টেক নোটস, আপনি নোট নিতে পারেন। অনেক ক্ষেত্রে যেটা হতে পারে যে আপনি চিন্তা করেন যে না বেশিরভাগ জিনিস আপনি মনে রাখতে পারবেন, হয়তো প্র্যাকটিক্যালি তো সম্ভব, তারপর হয়তো আপনি অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করার জন্য নোট করতে পারেন আর কি। এবং যখন আপনার ইনিশিয়াল ইন্টারভিউ ফার্স্ট ইন্টারভিউ থাকবে তখন হয়তো আপনি ক্লায়েন্টকে যথাসম্ভব উপদেশ না দেওয়ার চেষ্টা করবেন অথবা তাকে সলিউশন না দেওয়ার চেষ্টা করবেন। আসলে আপনি হচ্ছে যে তার প্রবলেমটা শোনা এবং আপনার কাছে কনফিডেন্স শো করা অথবা আপনার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স শো করা যে আপনি এটা করতে পারবেন, এটা হচ্ছে একটা মূল পারপাস। আপনি যদি তাকে অ্যাডভাইস দিয়ে দেন এমন হতে পারে যে ইট ডাজন্ট নিড মাচ, আপনি হয়তো যদি একটা ক্লু দিবেন সেই ক্লুর উপর বেস করে সে হয়তো কাজটা করে ফেলতে পারবে। আপনি যদি হেল্প করতে চান দ্যাট ইজ ডিফারেন্ট কেস, বাট আপনি যদি থিঙ্ক ইট অ্যাজ এ বিজনেস, হয়তো এটা বিজনেস অ্যাসপেক্টে অত ভালো কোনো মানে জিনিস না যে আপনি ক্লায়েন্টকে ফার্স্ট মিটিংয়ে তার প্রবলেমগুলো কীভাবে সলভ করা যাবে আপনি সে সম্পর্কে একটা ডিটেলস আইডিয়া বা স্টেপ বাই স্টেপ এরকম বলে দিলেন জাস্ট টু প্রুভ দ্যাট আপনি জিনিসটা জানেন, অথবা আপনি হয়তো ডেসপারেট যে আপনি প্রজেক্টটা চাচ্ছেন, ইভেনচুয়ালি হয়তো আপনার ব্যাকফায়ার করতে পারে, আপনি হয়তো অল্টারনেটিভ সলিউশনটা দিয়ে দিবেন এবং তারা দে উইল নেভার কাম ব্যাক টু ইউ। তবে অনেকেরই যেটা হতে পারে যদি এরকম হয় যে না আপনি আপনার যে সময়টা আছে সেই সময়ের জন্য পেইড এবং সাফিসিয়েন্টলি পেইড, ইটস এ 1 day লং মিটিং বা 4 hours লং মিটিং, আপনি তো কিছুটা ইনফরমেশন ডিসক্লোজ করতেও পারেন। আপনার উপর ইন্টারপ্রেটিং বডি ল্যাঙ্গুয়েজ যখন আপনি প্রথম একটা প্রথম মিটিং বলেন আর পরবর্তী মিটিং বলেন, সবসময় আপনার বডি ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। আপনাকে হয়তো বুঝতে হবে যে ক্লায়েন্ট কি আপনার কথার উপর বেস করে কি অরিড নাকি হ্যাপি, সে কি আসলে আপনার লজিককে অ্যাকসেপ্ট করতেছে কি করতেছে না। আপনি তার বডি মনে করেন যে হ্যান্ড গেস্টার অর আর দে ওপেন অর ক্লোজ, আর দে লিনিং টুয়ার্ডস ইউ অর নট, কথা বলার টোন, এগুলোর উপর বেস করে আপনি বুঝতে হবে যে সে আসলে পজিটিভলি যাচ্ছে না নেগেটিভলি যাচ্ছে, আপনার আইডিয়াকে সে ভালোভাবে দেখতেছে না নেগেটিভভাবে দেখতেছে। এগুলোর উপর বেস করে হয়তো আপনাকেও হয়তো আপনার কথা বলার ধরন অথবা আপনার লজিক এগুলোকে চেঞ্জ করতে হবে যেন আপনি ক্লায়েন্টকে আপনার ফেভারে নিয়ে আসতে পারেন। মেকিং ইউজ অফ লিসেনিং টেকনিক্স, আপনাকে মানে অ্যাক্টিভলি লিসেন করতে হবে এবং হয়তো মাঝে মধ্যে ইনপুট দিতে হবে আর কি। আইডেন্টিফাইং ইমোশনস ফ্রম ফেশিয়াল এক্সপ্রেশনস, এটা আসলে আমি অনেকটা মানে বডি ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওখানে বলে ফেলছি। ওকে, সো হোয়াট টু ডু হোয়েন দ্য ইন্টারভিউ ইজ ওভার, আপনার প্রথম ইন্টারভিউ হচ্ছে ক্লায়েন্টের সাথে হয়ে গেল, এরপর একটা পসিবিলিটি আছে যে ক্লায়েন্ট হয়তো অন দ্য স্পট আপনাকে মানে প্রজেক্ট অফার করে ফেলতে পারে যদি প্রজেক্টটা রিজনেবল লেন্থের হয়। কারণ এটা হতে পারে খুব লেন্থি প্রজেক্টের জন্য হয়তো আপনাকে ফর্মাল রিকোয়েস্ট অফ প্রপোজাল এই ধরনের কোনো কিছু সাবমিট করা দরকার হতে পারে। হয়তো আপনি তো একটা অ্যাসুরেন্স পাইতে পারেন যে হ্যাঁ আপনি আপনার যেভাবে কথাটা বলছেন ওটার উপর বেস করে রিকোয়েস্ট ফর প্রপোজাল আর এই ধরনের কোনো একটা সাবমিট করার পর আপনি প্রজেক্টটা পাবেন, এই ধরনের অ্যাসুরেন্স থাকতে পারে। অথবা হতে পারে যে মানে ক্লায়েন্ট হয়তো মানে বিভিন্ন জনের কাছ থেকে আরএফপি কালেক্ট করতেছে, পরে তারা ডিসাইড করবে। এনিওয়ে একটা সিচুয়েশনের উপর বেস করে হয়তো আপনাকে মানে ডিসকাশনটা ক্লোজ করতে হবে। যদি এরকম হয় যে আপনাকে পজিশনটা অফার করা হয়, ডেফিনেটলি আপনি রেট, তারপর ডিউরেশন, তারপর হয়তো মানে দীর্ঘ সময় কাজ করবেন,
আপনার ভ্যাকেশন ও হেলথ রিলেটেড ফ্যাসিলিটি যেগুলো আছে এগুলো সম্পর্কে ডিসকাস করে নিতে পারেন। তবে ইউজুয়ালি ডিউরেশন অফ ভ্যাকেশন ইজ নট পার্ট অফ কন্ট্রাক্ট কনসাল্টিং প্রজেক্ট। এটা তো প্রাইমারিলি আপনার রেসপন্সিবিলিটি। তারপর দেখা যায় যে মানে আপনি ভ্যাকেশন হেলথ মেডিকেল এগুলো হয়তো ডিসকাস করে নিতে পারেন, এটা কি আর স্বাভাবিক যে তাও না। At the end, you can leave your business card, you can pay thanks, and that's all. And you can move on to proceed for the next step. Okay, pricing your services. যখন আপনি কনসালটেন্ট সার্ভিস দিবেন, ডেফিনেটলি আপনার কী ধরনের প্রাইস আপনি চার্জ করতে চান সেই ব্যাপারে আপনার একটা মোটামুটিভাবে আইডিয়া রাখা দরকার। আপনি যদি একটা ফিক্সড প্রাইস রাখতে পারেন অথবা একটা রেঞ্জ রাখতে পারেন। তো কিছু কিছু ওয়েবসাইট আপনি দেখবেন, কনসালটেন্ট ওয়েবসাইট, তারা তো স্পেসিফিক্যালি করে দেবে যে পার আওয়ার $100 অথবা পার ডে $1000। এই ধরনের স্পেসিফিক থাকতে পারে। অনেক ক্ষেত্রে হয়তো ব্যাপার হতে পারে যারা জিনিসটা প্রজেক্ট বাই প্রজেক্ট ডিল করে অথবা ক্লায়েন্টের টাইপের উপর ডিল করে, ক্লায়েন্টের সাইজের উপর ডিল করে, ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি টাইপের উপরে বেস করে ডিল করে। আর আপনি প্রাইসিংটা যখন করবেন সেক্ষেত্রে হয়তো আপনি মানে কয়েকটা অপ্রোচ নিতে পারেন। সেটা লো প্রাইসিং স্ট্র্যাটেজি। আপনি তো চিন্তা করতে পারেন যে হ্যাঁ আপনি আপনার কনসালটেন্ট ফিসটা লো রাখবেন। আপনি চিন্তা করতে পারেন যে হয়তো লো প্রাইস রাখলে হয়তো আপনি মানে একটা মার্কেট সেগমেন্ট পাবেন যারা হয়তো প্রাইস খুব হাই প্রাইস দিতে পারবে, সেই সেগমেন্ট হয়তো আপনি আপনি পাবেন। হয়তো আপনি চিন্তা করতে পারেন যে হ্যাঁ অনেক বড় কোম্পানি অথবা যারা ক্যাপাবল টু পে হাই স্টিল মে কাম টু ইউ ইভেন থিং বাট দ্যাট মে নট হ্যাপেন। আপনি চিন্তা করে যেটা হবে তার কোনো গ্যারান্টি নাই। সেরকম হতে পারে যে যে ক্লায়েন্ট আপনাকে $50 পার আওয়ার অফার শুনে আপনার রিজেক্ট করবে, তাহলে তো দেখা যেতে পারে যে $100 পার আওয়ার কনসালটেন্টকে হায়ার করতে পারে। এখানে ব্যাপারটা কোন হতে পারে সাইকোলজিক্যাল ব্যাপার হতে পারে। হয়তো ইন্টারপ্রেট করতে পারে যে আপনি $50 পার আওয়ার চাচ্ছেন, তার মানে হয়তো আপনি নট এ গুড কনসালটেন্ট, আপনি তো আপনার এরিয়াকে ভালোভাবে জানেন না, যার কারণে তো আপনাকে 50 মানে আপনি হয়তো লো চার্জ করতেছেন। কারণ হতে পারে যে $100 পার আওয়ার চার্জ করতে চাচ্ছি বা আস্কিং ফর ইট, তারপরে মনে করবে যে হ্যাঁ সে হয়তো এক্সপেরিয়েন্স, সে ওয়েল নলেজেবল, সে হয়তো ক্যাপাবল, সে জিনিস হয়তো চার্জ করতে, সে দেখা যাবে আপনাকে বাদে তাকে নিয়ে নেবেন। বাট নট নেসেসারিলি যে যারা হাই চার্জ করে তারাই যে আপনার খুব ভালো কনসালটেন্ট হবে, নট নেসেসারিলি। সামটাইমস they perform very poor. But not necessarily 100 years someone is studying physics, not necessarily he will become Einstein. So anyway, আপনাকে চিন্তা করতে হবে। another strategy is high price strategy. আপনি তো চিন্তা করতে পারেন যে আপনি very close to the highest market rates অথবা more than that আপনি অফার করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি কোয়ালিফাইড and you can provide the value, this can be a very good strategy. বাট যেটা করতে হবে যে আপনাকে মার্কেটিং এফোর্টটাকে খুব স্ট্রং করতে হবে যেন আপনাকে ক্লায়েন্ট পাওয়াটা ইজি হয়। কারণ হয়তো হাই প্রাইস ক্লায়েন্ট পাওয়াটা ডিফিকাল্ট হতে পারে। তবে যদি আপনি হয়তো খুব এফোর্টের মাধ্যমে একটা বা দুইটা বা পাঁচটা দশটা পেয়ে যান, সেটা হয়তো ইট ডাজ ওয়ার্থ দ্য এফোর্ট। আপনি ইউ ক্যান মেক গুড বিজনেস আউট অফ ইট। ওকে, তো রিস্ক যেটা থাকে যে অনেক ক্ষেত্রে হয়তো যে সমস্ত কোম্পানি হয়তো খুব হাই পে করতে পারবে না, সেক্ষেত্রে আপনি আপনার স্টেজে কাজ নাও করতে পারে। মিট দ্য কম্পিটিশন প্রাইস স্ট্র্যাটেজি। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি মানে আর যে কনসালটেন্ট আছে আপনার এরিয়াতে আপনার মধ্যে সার্ভিস দিচ্ছে তারা কত করে চার্জ করতেছে, আপনি হয়তো সিমিলার একটু কম অথবা একটু বেশি চার্জ করতে পারেন। তবে আপনি ভালো বিজনেসের জন্য যেটা করতে পারেন যে আপনার যদি কোনো অপশন থাকে যে আপনি তাদেরকে কোনো এক্সট্রা বেনিফিট দিতে পারেন, মানে আপনার যে মেইন কনসালটিং সার্ভিস আছে অন টপ অফ দ্যাট আপনি যদি এক্সট্রা কোনো কিছু দিতে পারেন সে তার ক্ষেত্রে হয়তো আপনি কনসালটিং অফারটাকে পাইতে পারেন। মনে করেন যে আপনি কি করতে পারেন যে সফটওয়্যার ডেভেলপ করলেন, তো আপনি বলতে পারেন যে আপনি 3 মান্থস মেইনটেনেন্স সাপোর্ট দিবেন অথবা 6 মান্থ মেইনটেনেন্স সাপোর্ট দিবেন। অথবা হতে পারে যে আপনি হয়তো মানে কল সেন্টার হিসেবে কাজ করবেন, হয়তো নেক্সট 6 মান্থস আপনি সার্ভিস দিবেন। হতে পারে যে নেক্সট 6 মাসের জন্য যদি কোনো বাগ পাওয়া যায় সেটা আপনি ফিক্স করবেন, অথবা কোনো ফিচার ইমপ্রুভমেন্ট থাকলে হয়তো আপনি এটাকে বিনামূল্যে দিবেন। হয়তো এই ধরনের যে এক্সট্রা কোনো ফিচার এটা দেওয়ার মাধ্যমে আপনি কি করতে পারেন যে আপনার সার্ভিসটাকে আপনার প্রাইসটাকে রিজনেবল এবং অ্যাকসেপ্টেবল করে ফেলতে পারেন ক্লায়েন্টের কাছে। আপনি যখন আপনার আওয়ারলি রেটটাকে চিন্তা করবেন তখন তো আপনাকে আরও কিছু চিন্তা করতে হবে যে ইন্ডাস্ট্রি স্পেসিফিক প্রাইসিং এবং ক্লায়েন্ট প্রাইস অ্যাডজাস্টমেন্ট। ইন্ডাস্ট্রি প্রাইসিং এটা সেটা ডিপেন্ড করে যে কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি, মনে করেন অয়েল অ্যান্ড গ্যাস আর ম্যানুফ্যাকচারিং,
তেমন হতে পারে যে সমস্ত পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে মানে কনসালটেন্টদের একটা মোটামুটি একটা রেট থাকে বেসড অন হিজ লেভেল, এন্ট্রি, ইন্টারমিডিয়েট আর সিনিয়র। তো বাট আপনি তো ওই ইন্ডাস্ট্রিতে থাকেন না, তো আপনাকে একটা তো হতে পারে একটা ম্যান্ডেটরি একটা রেট আপনাকে চার্জ করতেই হবে। ক্লায়েন্ট প্রাইস অ্যাডজাস্টমেন্ট এটা হয়তো সেটা হতে পারে যে ক্লায়েন্টের সাইজ, একটা বিগ কোম্পানি, স্মল কোম্পানি আর মিডিয়াম কোম্পানি, দুটোর উপর বেস করে আপনি হয়তো আপনার আওয়ারলি রেটটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। হোয়াট এভার ইট ইজ, আপনার আপনি কী চার্জ করতে চান, কোন সিচুয়েশনে কীভাবে চার্জ করতে চান, এই বিষয়টাকে আসলে শুরু থেকেই ক্লিয়ার হওয়া উচিত। আপনাকে এমন কোনো চার্জ দেওয়া ঠিক হবে না যেটা হয়তো আপনাকে আপনি যে ডিজার্ভ করেন ওই ধরনের কন্ট্রাক্ট পাইতে সাহায্য করবে না, এই ধরনের প্রাইস করবেন না আসলে। কনসাল্টিং রেট ক্যালকুলেশন আছে, এটা আসলে কিছু একটা ধারণা দেওয়া যায় যে আপনি নর্মালি যেটা হবে যে আপনি যখন ফুল টাইম জব করবেন, ফুল টাইম জব থেকে যদি আপনি কনসাল্টিংয়ে সুইচ করেন, নর্মালি আপনার হয়তো আওয়ারলি অনেক বেশি চার্জ করা উচিত। অনেক কারণে যেহেতু ফুল টাইম জব আপনার একটা জব গ্যারান্টি আছে, জবের সিকিউরিটি আছে, তারপর যেটা হতে পারে হেলথ বেনিফিট আছে, হতে পারে পার্কিং বেনিফিট থাকতে পারে, অথবা মিলস বেনিফিট থাকতে পারে, পেনশন থাকতে পারে, বিভিন্ন ধরনের বেনিফিট আছে, যার কারণে মনে করেন যে আপনি যখন কনসাল্টিংয়ে যাচ্ছেন তখন এই বেনিফিটগুলো আপনার থাকবে না। সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে অধিক চার্জ করে এটার জন্য কম্পেনসেট করতে হবে। আর অনেক ক্ষেত্রে যেটা হবে যে কনসালটেন্টদের জন্য মাঝে 1-2 মাস বসে থাকতে হয় নতুন কন্ট্রাক্ট পাওয়ার আগ পর্যন্ত। সেটা চিন্তা করে দেখা যায় যে আপনাকে কনসাল্টিং রেট বেশি করতে হবে। এখানে এক্সাম্পল হিসেবে যেটা দেখানো হচ্ছে, যে মনে করেন যে আপনি $47,000 পান ইয়ারলি, সেক্ষেত্রে আপনার আওয়ারলি আসে $23.50 for 2000 ভার্সনেবল ইয়ার। এখন আপনি যদি এই জবটাকে ছেড়ে দিয়ে কনসাল্টিং প্রজেক্টে যান, সেক্ষেত্রে আপনার কিছু অ্যাডিশনাল কস্ট আসবে, রাইট? যেমন মনে করেন ক্লারিক্যাল সাপোর্ট $5,000, অফিস রেন্ট $8,000, টেলিফোন কলস $8,000, টেলিফোন $3,400, অটোমোবাইল $6,000, মার্কেটিং এক্সপেন্স $20,000। আমরা এখানে দেখতেছি যে এখানে বিভিন্ন ধরনের ফিস আসছে আননেসেসারি, যেটা বিজনেসের জন্য দরকার কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালের জন্য দরকার নেই। সো আমার কস্ট হচ্ছে আপনার $59,000। সো আপনার টোটাল কস্টিং কত হচ্ছে, টোটাল you need to charge 47 plus 59 $106,000 আপনাকে চার্জ করা উচিত আপনার ক্লায়েন্টকে। তার মানে দাঁড়াচ্ছে যে আপনার $53 পার আওয়ার আপনার ক্লায়েন্টকে আপনার চার্জ করা উচিত। তাহলে হয়তো আপনার এই $53 পার আওয়ারের জবটা আপনার $47 পার আওয়ার জবের ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। যেখানে একটা আসলে স্যাম্পল এক্সেল শিটের থ্রুতে আমি আসলে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি। মনে করেন যে আপনি ফুল টাইম স্যালারি পান, ফুল টাইম বেতন পান, ফুল টাইম জব করতেছেন, ফুল টাইম জব হচ্ছে যে আপনার $90,000 এবং আপনাকে $10,000 বেনিফিট, হেলথ বেনিফিট প্যাকেজ পান। এই চাকরিটা আপনার মনে করেন $43.27 পার আওয়ার এর ইকুইভ্যালেন্ট। কিন্তু আপনি কি করতেছেন, কনসালটেন্ট হিসেবে কাজ করতেছেন, আপনি কি পাচ্ছেন না যে ভ্যাকেশনের জন্য কোনো পে পাচ্ছেন না, ভ্যাকেশন পাচ্ছেন না। তো আপনি একটা কাজ করেন, আপনি এখন ফুল টাইম জবের উপরে মানে ভ্যাকেশনের যে পেটা আছে সেটা অ্যাড করলেন। তো আপনি স্ট্যাটুটরি হলিডেজের জন্য আপনি পেড হবেন না, সেটা স্ট্যাটুটরি হলিডেজের মানে পেমেন্টটা এখানে অ্যাড করলেন। তারপরে মনে হতে পারে যে আপনি সিক ডেজ, যে অফিসিয়াল যে 6টা সিক ডেজ আছে, তখন সি করে যে আপনার যে সার্ভিস পাওয়ার কথা সেটা আপনি পাচ্ছেন না। তারপরে যেটা আছে যে অ্যাকাউন্টিং অ্যান্ড লিগ্যাল ফিস, আপনি বুক কিপিং করতে হবে, অ্যাকাউন্টিং করতে হবে, এই যাবতীয় কিছু ফিস আপনাকে ধরতে হবে, বুক কিপিং ফিস, যেটা হলো $2। আচ্ছা, যদি আপনি এখানে চিন্তা করেন তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আপনার বেতন দাঁড়াচ্ছে 113 এবং ডেসিমাল হচ্ছে যে 77। এখন আপনি কি করতে পারেন, মানে আপনার এখানে যে উপরে যে ক্যালকুলেশনগুলো দেখানো হলো, কস্টগুলো দেখানো হলো, এগুলোর সাথে আপনি মানে প্রিভিয়াস স্ক্রিন যে কস্টগুলো দেখানো আছে এগুলোকেও একসাথে করতে পারেন। সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে আপনার টোটাল ডে হচ্ছে টোটাল আপনাকে চার্জ করতে হবে $120 পার আওয়ার। সেক্ষেত্রে হবে এই জবটা আপনার $90,000 স্যালারি উইথ $10,000 বেনিফিটের ইকুইভ্যালেন্ট